Part 3. Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. পরের দিন কটেজ থেকে বেরোবার আগে তিনি মানে ওই শেফার্ড মেষ পালক যিনি, তো তিনি কী করলেন, একটা জলের বালতিতে সেই একার্ন মানে ওক ফল, সেই ওক ফল, কোন ওক ফলগুলো না আগের দিন যেগুলো তিনি ভীষণ যত্ন করে বাছাই করে গুনে রেখে দিয়েছিলেন, সেগুলোকে কি করলেন না ওই এক বালতি জলে ভিজিয়ে দিলেন। হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ আ ওয়াকিং স্টিক, আর ওয়াকিং স্টিকের মতো করে, ওয়াকিং স্টিক মানে হাঁটার সময় যে লাঠি ব্যবহার করা হয়, তো ওয়াকিং স্টিকের মতো করে একটা আয়রন রড বা লোহার রড সাথে নিলেন। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, এবং তিনি আমাকে তার সাথে যেতে ইনভাইট করলেন। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. যে জায়গাটাতে পৌঁছবার জন্য তিনি বেরিয়েছিলেন, তো সেখানে পৌঁছবার পর তিনি সেই লোহার রডটা দিয়ে মাটিতে বিগ্যান টু পাউন্ড মানে আঘাত করা, অর্থাৎ মাটি খুঁড়তে লাগলেন বা মাটিতে আঘাত করতে লাগলেন। দিস মেড আ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান একার্ন, এবং এর ফলে মাটিতে একটা গর্ত তৈরি হলো ছোট, এবং সেখানে তিনি একটা ওক ফল রেখে দিলেন বা একার্ন রেখে দিলেন। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেইন, এবং তারপর গর্তটা মাটি দিয়ে আবার বুঝিয়ে দিলেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, তিনি ওক গাছ বসাচ্ছিলেন। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 একর্নস উইথ গ্রেট কেয়ার, এবং এভাবেই তিনি তার সেই 100টা একর্ন খুব যত্ন করে তিনি বসালেন। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে। এরপর তিনি আমাকে বললেন যে 3 বছর ধরে তিনি এই সলিটারি মানে হচ্ছে একা, তো এইভাবে একাকী তিনি 3 বছর ধরে গাছ বসিয়ে যাচ্ছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000 মানে হচ্ছে 1 লাখ, 1 লাখ, তো এইভাবে তিনি 1 লাখ গাছ বসিয়েছেন। অফ দিস 1 লাখ বীজ বসিয়েছেন। অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ, আর এই 1 লাখ বীজ থেকে 20,000 চারা বেরিয়েছে। It was at this moment that I began to wonder about his age. ঠিক এই মুহূর্তে তার বয়স সম্পর্কে আমার মাথায় একটা চিন্তা এলো, মানে বয়স কত লোকটার, এরকম একটা চিন্তা ঠিক এই মুহূর্তে আমার মনে এলো। He was clearly more than 50. তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্তত 50-এর বেশি বয়স তো তার হবেই। 55, he told me. 55 তিনি আমাকে বললেন, অর্থাৎ তার বয়স 55। His name was Elzéard Bouffier. তার নাম Elzéard Bouffier. He had owned a farm in the plains. সমতল ভূমিতে তার একটা ফার্ম ছিল, where he lived most of his life, এবং জীবনের বেশিরভাগ সময়টা তিনি সেখানেই কাটিয়েছিলেন। He had lost his only son. তারপর তিনি তার একমাত্র পুত্রকে হারালেন। And then his wife. তারপর তার স্ত্রীকেও হারালেন, অর্থাৎ প্রথমে ছেলে মারা গেল, তারপর স্ত্রী মারা গেল। He had retired into this solitude. এবং তারপরেই তিনি, সলিটিউড মানে হচ্ছে এরকম নির্জনে একাকিত্বের মধ্যে তিনি বিশ্রাম, রিটায়ার্ড মানে কি অবসর নিলেন। অ্যাকচুয়ালি রিটায়ার্ড মানে অবসর নেওয়া। কি থেকে অবসর নিলেন, তা আগে যে তার সমতল ভূমিতে ফার্ম ছিল সেই ফার্ম ওয়ার্ক থেকে তিনি অবসর নিলেন এবং এইখানে নির্জনে এসে তিনি থাকতে শুরু করলেন। where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. এবং যেখানে তিনি এই ধীর যে জীবন, খুব ধীরে সুস্থে যে জীবন, সেই জীবন ওইভাবেই তিনি জীবন কাটাতে লাগলেন এবং সঙ্গী হিসেবে তার সাথে থাকলো তার ভেড়ার পাল এবং তার পোষা কুকুর। অর্থাৎ এই যে ধীর গতিতে জীবন, সেইটাতেই তিনি অভ্যস্ত হয়ে গেলেন। He had concluded
that this country was dying for lack of trees. এবার এখানে এসে থাকতে থাকতে তার মনে হলো বা তিনি বুঝতে পারলেন যে এই জায়গাটা বা এই দেশটা গাছের অভাবে একেবারে শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। He added that having nothing more important to do, he had resolved to remedy the situation. এবং তারপর তিনি এও বললেন যে তার হাতে অন্য কোনো আর গুরুত্বপূর্ণ কাজ না থাকায় তিনি মনস্থির করে ফেললেন যে এই পরিস্থিতিকে তিনি বদলাবেন। উই পার্টেড দ্য নেক্সট ডে। পরের দিন আমরা একে অপরের কাছ থেকে বিদায় নিলাম, মানে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কেন না, এলজিয়ার বুফিয়ার তো ওখানেই রয়ে গেলেন, আর ন্যারেটর তো ওখানে থাকবে বলে যাননি, ওখানে ওই রাতটা কাটিয়ে তিনি চলে গেলেন সেখান থেকে। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম। পরের বছর যুদ্ধ শুরু হয়ে গেল। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years। এবং যুদ্ধে আমি 5 বছর ব্যস্ত হয়ে পড়লাম। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রেথ আ লিটল পিওর এয়ার। যুদ্ধের পর আমার ভীষণ ইচ্ছে হলো যে একটু বিশুদ্ধ বাতাস, যেন বিশুদ্ধ বাতাসের নিঃশ্বাস নেওয়ার আমার ইচ্ছে হলো। অ্যান্ড আই সেট আউট এগেইন অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি। এবং আমি আবারও যাত্রা শুরু করলাম সেই যে নির্জন জনমানবহীন পরিত্যক্ত যে দেশ, সেই দেশের উদ্দেশ্যে সেই চেনা পথ ধরে আমি যাত্রা শুরু করলাম। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড। জমির বদল কিন্তু হয়নি, জমি যেরকম দেখেছিলাম রুক্ষ শুকনো সেরকমই আছে। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। এবং আগের দিন থেকেই আমি সেই মেষপালকের কথা ভাবছিলাম যিনি গাছ বসাচ্ছিলেন। 10,000 oaks I had said to myself must really take up a lot of space. আমি নিজেই নিজেকে বললাম 10,000 ওক গাছ নিশ্চয়ই অনেকটা জায়গা নিয়ে তারা রয়েছে, এটা আমি নিজেই নিজেকে বললাম। When I met Elzéar Bouffier this time, I found that the war had not disturbed him at all. যখন এবারে আমার এলজিয়ার বুফিয়ারের সাথে দেখা হলো, আমি দেখলাম যুদ্ধ তাকে একেবারেই বিচলিত করতে পারেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং। তিনি সেই একইভাবে গাছ বসিয়ে যাচ্ছিলেন। দ্য ওকস অব 1910 ওয়ার নাও 10 years old। 1910 সালের যে ওক গাছগুলো সেগুলোর বয়স এখন 10 বছর বয়স হয়ে গেছে। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম। এবং এখনই তারা আমার এবং তার থেকে মানে এলজিয়ার বুফিয়ারের থেকে, দুজনের থেকেই তারা এখন লম্বা হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ। দৃশ্যটা সত্যিই ছিল মনোমুগ্ধকর। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস। সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, মানে কোনো কথা বলতে পারছি না, এত ভালো লাগছে দেখে। অ্যান্ড উই পাসড দ্য হোল ডে ইন সাইলেন্স। এবং আমরা সারাটা দিন চুপচাপই কাটিয়ে দিলাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট। তার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সারা দিনটা আমরা চুপচাপ কাটিয়ে দিলাম। অর্থাৎ দৃশ্যটা এত সুন্দর লাগছে, এত মনকে ভরিয়ে দিচ্ছে যে কথা বলার আর কোনো দরকারই হচ্ছে না, যে সময় কাটাবার জন্য কথা বলার দরকার পড়ছে সেটা হচ্ছে না। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই সারা দিনটা কেটে যাচ্ছে। ইট ওয়াজ ইন 3 sections। এই জঙ্গলটার 3টে ভাগ ছিল। 11 kilometers লং ওভারঅল। জঙ্গলটা ছিল 11 কিলোমিটার লম্বা। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট 3 kilometers ওয়াইড। এবং যেখানটা সব থেকে বেশি চওড়া, তাহলে সব থেকে বেশি চওড়া যেখানটা সেটা হচ্ছে 3 kilometers বা 3 কিলোমিটার চওড়া। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. তো যখন আমি মনে মনে ভাবছিলাম যে এই যে বিশাল একটা কর্মকাণ্ড, একটা জঙ্গল তৈরি করে ফেলেছে, তো এই যে পুরো কাজটা এটা কিন্তু একটি মাত্র মানুষের হাত এবং তারই আত্মা থেকে যেন সৃষ্টি হয়েছে। অর্থাৎ তার মনে হয়েছে যে এখানে গাছ বসাবার দরকার আছে, কারণ গাছ না বসালে এই জায়গাটা ধীরে ধীরে শুকিয়ে নষ্ট হয়ে যাবে।
এবং এই যে আন্তরিক ইচ্ছে যে আমাকে এই পরিস্থিতিটাকে বদলাতে হবে, সেই ইচ্ছে থেকে তিনি কাজ শুরু করেছেন এবং তার ফলেই কিন্তু এই পুরো বিষয়টা হয়েছে। আজকে একটা ওক গাছের জঙ্গল হয়ে গেছে। তাহলে এই পুরো ব্যাপারটা হয়েছে কি একটি মানুষের হাত এবং মন থেকে, উইদাউট টেকনিক্যাল এইডস। এবং সবথেকে বড় কথা, তিনি কিন্তু এই যে এত বড় কাজ করেছেন কোনো প্রযুক্তিগত সাহায্য ছাড়া, সম্পূর্ণটা হাতে। তো এই যে চিন্তাটা আমার মাথায় এলো, ইট স্ট্রাক মি দ্যাট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন। তো তার সাথে সাথে আর একটা চিন্তাও আমার মাথায় এলো। সেটা কি না, আমার মনে হচ্ছে যে ঈশ্বর যেরকম সৃষ্টিও করতে পারেন আবার ধ্বংসও করতে পারেন, মানুষও কিন্তু ঠিক তাই, ঈশ্বরেরই মতো সেও কিন্তু ধ্বংস ছাড়াও সৃষ্টিও করতে পারে। কারণ এতদিন এই যে যুদ্ধ চলেছে, যুদ্ধে ন্যারেটার শুধুই দেখেছে কি প্রাণহানি দেখেছে, রক্তপাত দেখেছে, ধ্বংস দেখেছে, এবং তাতে করে মনে হতেই পারে যে মানুষ শুধু ধ্বংসই করতে জানে, সৃষ্টি সে করতে জানে না, এরকম একটা বিশ্বাস যদি তৈরি হয় সেটা ভুল কিছু নয়। কিন্তু আজকে এই মানুষটিকে দেখে এবং তার কাজ দেখে সেই ধারণার মধ্যে কিন্তু একটা বদল আসছে। এবং বদলটা কোথায়, যে মানুষও ধ্বংস যেরকম করতে পারে আবার ঈশ্বরের মতো সৃষ্টিও করতে পারে। এই শেষ লাইনটা কিন্তু সত্যি অসাধারণ। তো এর সাথে সাথে এই চ্যাপ্টারটা শেষ হলো।